আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের সকল শিক্ষার্থীকে স্বাগত। কেমন আছো তোমরা? ভালো আছো তো? করোনাকালীন সময়ে আমরা সবাই সুস্থ থাকবো, ভালো থাকবো, এটাই আমাদের কাম্য। আমরা খাবার দাবারগুলো একটু দেখে ভালো পুষ্টিকর খাবার খাবো, আমরা প্রোটিন জাতীয় খাবার খাবো, ঠিক আছে? আর হয়তো ঘরের বাইরে যেও না, পড়াশোনা মন দিয়ে করো। যেগুলো ক্লাস হচ্ছে প্রত্যেকটা ক্লাস মনোযোগ সহকারে দেখো। টপলেস কার্ড এক্সাম গুলো ভালো করে দাও। ওকে, আমি সাবেরি ইয়াসমিন আজকে 10ম শ্রেণীর তোমাদের ব্যবসায়িক ক্লাস নেব। আজকে হচ্ছে দেখো পাঠ শিরোনাম কি, অধ্যায় 7 বাংলাদেশের শিল্প। দেখো এখানে একটা ছবি দেওয়া হয়েছে, দেখছো? এখানে কি বানাচ্ছে? এখানে কি ঢোল, ডুগি, তবলা বানাচ্ছে। এটা একটা শিল্পের মধ্যে পড়ে। শিখন ফল, বাংলাদেশের প্রেক্ষাপটে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সমস্যাগুলো শনাক্ত করতে পারবে। কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্প বিকাশের জন্য করণীয়গুলো চিহ্নিত করতে পারবে। বৃহৎ শিল্পের ধারণা, বৈশিষ্ট্য ও গুরুত্ব বর্ণনা করতে পারবে। আলোচ্য বিষয় কি আছে দেখো, বাংলাদেশের প্রেক্ষাপটে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সমস্যা, বাংলাদেশের অর্থনীতিতে কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অবদান, কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে করণীয়, বৃহৎ শিল্পের ধারণা, বৈশিষ্ট্য ও গুরুত্ব, উন্নত ও অনুন্নত এলাকা। আমরা প্রথমে বাংলাদেশের প্রেক্ষাপটে ক্ষুদ্র মাঝারি শিল্পের সমস্যার কথা বলবো। ক্ষুদ্র ও মাঝারি শিল্প এর সমস্যাগুলো কি? আসলে তোমরা যদি দেখো যে এই ক্ষুদ্র মাঝারি শিল্প করার ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক সমস্যা আছে। এখানে কিসের ছবি দেখা যাচ্ছে তোমরা বুঝতে পারছো? এটা একটা ক্ষুদ্র শিল্প, তাই না? কি তাঁত বোনাচ্ছে, ঘরে মেয়েরা কিন্তু তাঁতটা বোনাচ্ছে। কি বলছে দেখো, যে বাংলাদেশের আর্থসামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নে ক্ষুদ্র ও কুটির শিল্পের অবদান দিন দিন বৃদ্ধি পেলেও এই জাতীয় শিল্প বিকাশে বেশ কিছু সমস্যা এখনো বিরাজমান। এই সমস্যাগুলো কি তোমরা কি জানো? আসলে আমাদের দেশে অর্থনৈতিক কিছু সমস্যা আছে, আমাদের মূলধনের সমস্যা আছে, আমাদের পৃষ্ঠপোষকতার সমস্যা আছে, আমাদের সরকারি পৃষ্ঠপোষকতাটা আমরা ঠিকভাবে পাই না, আমাদের বৈদেশিক যে সম্পর্ক আমরা জানা, এই বিভিন্ন ধরনের সমস্যা আছে, আমাদের পরিবহন সমস্যা আছে। মোট কথা ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের এই ছোট ছোট সমস্যাগুলো একত্রিত হয়ে বড় আকার ধারণ করে ফেলছে, যে কারণে আমরা খুব বেশি উন্নত করতে পারছি না, যদিও দিন দিন এর চাহিদা অনেক বৃদ্ধি পাচ্ছে। দেখো বাংলাদেশের অর্থনীতিতে কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অবদান। এখন আমি তোমাদেরকে অবদানটা কিরকম বলবো, যে বাংলাদেশের অর্থনীতি যেটা, তাতে আমাদের ক্ষুদ্র, কুটির এবং মাঝারি শিল্পের অবদান অনস্বীকার্য। আমরা শুধু বৃহৎ শিল্প নিয়ে চলি না, আমরা ছোট ছোট আকারে ব্যবসা করি, আমরা বড় আকারে ব্যবসা করি। এতে কি থাকে? এতে প্রচুর কর্মসংস্থানের সৃষ্টি হয়, এখান থেকে মূলধন আয় হয়, মানুষের জীবিকা নির্বাহ করে, তার ফলে মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়, তাই না? কিন্তু এই যে অবদানগুলো রাখছে এবং সেখান থেকে যে কিছু আয় হচ্ছে, তুমি যদি ছোট্ট করে আমি একটা কথা বলি, যে দেখো অনেক মেয়ে আছে যে সংসার করার পরও গ্রামাঞ্চলে দেখবা যে কিছু সময় তারা কাজ করছে, এই যে কাজটা করছে সেখান থেকে কিন্তু তারা কিছু কি পাচ্ছে? পারিশ্রমিক পাচ্ছে। এই পারিশ্রমিকটা সে তার সংসারে লাগাচ্ছে। সংসারে লাগানোর জন্য কি হচ্ছে? সংসারের দিন দিন একটু উন্নতি হচ্ছে। হয়তো প্রত্যন্ত অঞ্চলে দেখা যেত যে তারা মাঠে কাজ করে, তাদের শুধু খাবার, নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো হচ্ছে, কিন্তু আজকে কুটির শিল্প বা মাঝারি শিল্প এগুলোর মাধ্যমে কি হচ্ছে? যে আয়টা হচ্ছে, তাতে সেই সংসারটা চলেও তাদের ছেলে মেয়েরা বাইরে পড়াশোনা করতে পারছে। এতে করে কি হচ্ছে? আমাদের জাতি উন্নত হচ্ছে, আমাদের জীবনযাত্রার মান উন্নত হচ্ছে। তাহলে আমাদের অর্থনীতিতে বাংলাদেশের কুটির ও ক্ষুদ্র শিল্পের অবদান অনস্বীকার্য। এখানে তোমরা যদি দেখো, আমি দুইটা ছবি দিয়েছি, দেখেছো তোমরা? এটা কি? আজকাল দেখবা যে কাপড় নিয়ে মানুষ কি করছে বলতো? ছোট ছোট পরিসরে 10 জন 12 জন এরকম শ্রমিক নিয়ে কাজ করে তারাও কিন্তু আয় করছে। এটা দেখো মাঝারি
মাঝারি শিল্প, এখানে একটা গার্মেন্টস এর ছবি দেওয়া হয়েছে। গার্মেন্টস শিল্প বাংলাদেশের এখন খুব জনবহুল, খুব পরিচিত এবং অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। এবার আসি কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে করণীয়। কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে কি করবা? এই শিল্পগুলোকে কিভাবে বাড়ানো যায়, কিভাবে আমরা পরিচালনা করলে এই শিল্পগুলো বিকশিত হবে, এর কিছু পদক্ষেপ আছে। পদক্ষেপগুলো কি কি দেখো? কাঁচামালের সহজলভ্যতা নিশ্চিতকরণ। আমরা এই শিল্পগুলো যেখানে করব সেখানে যেন কাঁচামালটা সহজে পাওয়া যায়। এখন দুষ্প্রাপ্য কাঁচামাল, তুমি এখানে বসে চিংড়ির ব্যবসাটা করতে পারবা না, এটা তো দুষ্প্রাপ্য হয়ে যাবে, তাই না? এখানে এই এলাকা ভিত্তিক তোমার কাঁচামালটা যেন সহজে পাওয়া যায়। বাজারের নৈকট্য, ব্যবসা প্রতিষ্ঠান যখন করা হবে তখন অবশ্যই সেটা যেন বাজারের কাছাকাছি হয়। তুমি এমন এক জায়গায় করলা যেটা বাজার থেকে অনেক দূরে, তোমার সেখান থেকে নিয়ে আসতে আসতে পরিবহন দেখা যাচ্ছে ঠিকভাবে হচ্ছে না, রাস্তাঘাট ঠিকভাবে হচ্ছে না, এতে করে তোমার ব্যবসা পরিচালনা করা সহজ হবে না। তাই বলছে যে বাজারে নৈকট্য হতে হবে। শ্রমিকের পর্যাপ্ত যোগান। একটা কথা আছে যে বাংলাদেশে অনেক সস্তায় শ্রমিক পাওয়া যায়, যেটা তুমি অন্যান্য দেশে পাবা না। কিন্তু এই শ্রমিক তুমি যেখানে কাজ করবা, তাহলে ক্ষুদ্র শিল্প বলো, মাঝারি শিল্প বলো, কুটির শিল্প বলো, তোমার কিছু শ্রমিক লাগবে। এই শ্রমিক যেন তুমি সহজে পাও এমন এলাকা তোমাকে নির্বাচন করতে হবে। পরিবহনের সুযোগ সুবিধা, ওই যে বললাম পণ্য তৈরি করে যদি বাজারে না পৌঁছানো যায়, ভোক্তার হাতে যদি না পৌঁছানো যায়, তাহলে তো কোনো লাভ নেই। তাই পরিবহনের সুযোগ সুবিধা যেন সুষ্ঠুভাবে থাকে, রাস্তাঘাট যেন সুন্দর থাকে, যেন আমরা সহজেই উৎপাদিত পণ্য ভোক্তা বা গ্রাহকের কাছে পৌঁছাতে পারি। স্থানীয় বৈদেশিক চাহিদার উপর গুরুত্ব আরোপ। পণ্য উৎপাদন করার আগে আমাকে ভোক্তা নির্বাচন করতে হবে, আমাকে স্থানীয় বাজার নির্বাচন করতে হবে। এই যে স্থানীয় বৈদেশিক যে চাহিদাটা, বর্তমান যে চাহিদা, বিশ্বের যে পণ্যের চাহিদা, আমাকে সেদিকে খেয়াল রাখতে হবে। আমার যে ফ্যাশনটা এখন চলছে, যে কাপড়গুলোর এখন চাহিদা আছে, যে আসবাবপত্রগুলোর এখন চাহিদা আছে, আমাকে সেগুলোর দিকে খেয়াল রাখতে হবে। এটা দেশেও খেয়াল রাখতে হবে, আমি যদি বিদেশে পাঠাতে চাই আমাকে বৈদেশিক চাহিদাটাও খেয়াল রাখতে হবে। পুঁজির সহজলভ্যতা, সহজে যেন মূলধনটা আমরা জোগাড় করতে পারি। হয়তো অনেক সময় দেখা যাচ্ছে ছোট্ট কুটির শিল্পে নিজেদের কিছু মূলধন দিলাম, কিন্তু একটু বড় করতে গেলে মূলধন লাগে না? সেই মূলধনগুলো যেন আমরা সহজে আনতে পারি। সেটা ব্যাংক থেকে আমরা ঋণ নিতে পারি, বিভিন্ন সংস্থা থেকে ঋণ নিতে পারি, আত্মীয় স্বজন থেকে নিতে পারি। সর্বোপরি আমাকে পুঁজির সহজলভ্যতা থাকতে হবে। সরকারি সুযোগ সুবিধার সহজলভ্যতা, তোমরা জানো যে ক্ষুদ্র কুটির শিল্পের ক্ষেত্রে বর্তমান সরকার অনেক বেশি সহায়তা দান করে, অনেক অনুদান দেয়। তো এগুলো যথাযথভাবে আমাকে ব্যবহার করতে হবে। এই সুযোগ সুবিধাগুলো আমাকে কাজে লাগাতে হবে। এই কাজে লাগিয়ে আমাকে এই শিল্পগুলো বিকশিত করতে হবে। এখন আসি বৃহৎ শিল্প। বৃহৎ শিল্পটা কি দেখো? বৃহৎ শিল্প বলতে আমরা যেটা বুঝি, বৃহৎ শিল্প দুই ভাবে দেখো। উৎপাদনমুখী শিল্পের ক্ষেত্রে বৃহৎ শিল্প বলতে সেসব শিল্প প্রতিষ্ঠানকে বোঝায় যেসব প্রতিষ্ঠানের জমি এবং কারখানা ভবন ব্যতি রেখে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয় সহ 30 কোটি টাকার অধিক, 30 কোটি টাকার অধিক, এবং যেসব শিল্প প্রতিষ্ঠানে 250 জনের অধিক শ্রমিক কাজ করে। তাই বৃহৎ শিল্প, আগে আমরা উৎপাদনমুখী শিল্পটা দেখবো। উৎপাদনমুখী শিল্পের ক্ষেত্রে কি বলছে? যে মিনিমাম 30 কোটি টাকা হতে হবে এবং 30 কোটি টাকার বেশি। এটা একটা বিশাল বৈশিষ্ট্য যে 30 কোটি টাকার বেশি হতে হবে, কম হওয়া কিন্তু যাবে না। এবং কম হলে সেটা বৃহৎ শিল্প আকার পড়বে না। এবং তোমাকে যে কর্মী যারা কাজ করবে, শ্রমিক, তারা অবশ্যই 250 জন সর্বনিম্ন এবং তার উপরে থাকতে হবে। ঠিক ওই ক্ষেত্রে সেবামূলক শিল্পের ক্ষেত্রে বৃহৎ শিল্প বলতে সেসব শিল্প প্রতিষ্ঠানকে বোঝায় যেসব প্রতিষ্ঠানের জমি এবং কারখানা ভবন ব্যতি রেখে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয় সহ 15 কোটি টাকার অধিক, কিংবা যেসব শিল্প প্রতিষ্ঠানে 100 জনের অধিক কাজ করে।
তাহলে কতজনের অধিক কাজ করে? 100 জনের। তাহলে আমরা কি জানলাম? উৎপাদনমুখীর ক্ষেত্রে 30 কোটির অধিক হতে হবে টাকা, আর সেবামূলক বৃহৎ শিল্পের ক্ষেত্রে 15 কোটির অধিক হতে হবে। মনে থাকবে তো, তাই না? আর শ্রমিকের সংখ্যা কি? যে উৎপাদনমুখীর ক্ষেত্রে 250 জন, তার অধিক হতে হবে, আর সেবামূলকের ক্ষেত্রে মিনিমাম 100 জন, তার উপরে শ্রমিক থাকতে হবে। এই জিনিসগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। সংখ্যা আমি দিয়ে দিলাম যে বৃহৎ শিল্পে 250 জন শ্রমিক আছে, বলো তো এটা উৎপাদনমুখী না সেবামূলক? তখন তোমাদেরকে বলতে হবে। এই জন্য এগুলো মনে রাখা লাগবে। এখন বৃহৎ শিল্পের গুরুত্বটা কি? আসলে বৃহৎ শিল্পের গুরুত্ব, বৃহৎ শিল্প এমন একটা শিল্প যে তোমার দেশকে রিপ্রেজেন্ট করে। ক্ষুদ্র কুটির শিল্প অনেক সময় এলাকা ভিত্তিক হয় বা আঞ্চলিক হয়, কিংবা দেশের মধ্যে থাকে। খুব বেশি হলে বাইরে কিছু হয়তো রপ্তানি করা হয়, কিন্তু বৃহৎ শিল্প কিন্তু আমাদের মেইন টার্গেট হচ্ছে দেশের চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানি করা। সেক্ষেত্রে এটা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে এবং এর ফলে প্রচুর বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করে থাকি। তাই বাংলাদেশের অর্থনীতি সহ সামগ্রিকভাবে দেশের উন্নয়নের ক্ষেত্রে বৃহৎ শিল্পের গুরুত্ব অপরিসীম। এক্ষেত্রে আমি আরেকটু বলবো যে বৃহৎ শিল্পে কর্মসংস্থান, প্রচুর কর্মসংস্থানের সৃষ্টি হয়, প্রচুর মানুষ কাজ করে। বুঝতে পেরেছ? এবং বৃহৎ শিল্প অনেক দিন স্থায়ী একটা শিল্প, যে শিল্পটা অনেক দিন কাল অবধি চলতে থাকে। দেখো এখানে আমি একটু ছবি দিয়েছি, দেখো এটা কিসের দেখছো? সিমেন্ট কারখানা। হ্যাঁ, এটা কি বৃহৎ শিল্পের ইয়েতে পড়ে। দেখো এখানে সিমেন্ট কারখানা, এখানে দেখো এই যে বড় বড় ইন্ডাস্ট্রিজ গুলো, এগুলো সব বৃহৎ শিল্প। তাহলে এখানে কত মানুষ কাজ করে? তাহলে আমরা এখানে বৃহৎ শিল্পর কিছু ছবি দেখলাম, তাই না? আচ্ছা, এবার আমরা আসি। আমরা বলেছি যে কিছু উন্নত এবং অনুন্নত এলাকা। আমাদের বাংলাদেশে শিল্প কারখানার ক্ষেত্রে খুব অল্প পরিসরের জায়গা আছে যেগুলো হচ্ছে উন্নত, বাকি সব অনুন্নত। এক্ষেত্রে আমি তোমাদেরকে বইয়ে তোমাদের সমস্ত পাবে, বইয়ে সমস্ত পাবে। দেখো উন্নত এলাকা, অনুন্নত এলাকা সবই আছে। আমি এখানে তোমাদের শুধু উন্নত এলাকাগুলো তোমাদেরকে বের করে দিয়েছি, বাকি যা জেলা আছে সব অনুন্নত। সব বিভাগে কিন্তু উন্নত জেলা নাই। এখানে দেখো ঢাকা বিভাগে কে কে আছে? ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী ও গাজীপুর, এই 4টা জেলা হচ্ছে উন্নত জেলা। বাকিগুলো কি জেলা? সব অনুন্নত। এখানে শিল্প অনুন্নত জেলা হিসেবে শিল্পের নাম। চট্টগ্রাম বিভাগে কিছুটা বেশি আছে ঢাকা বিভাগের চেয়ে। সেটা হচ্ছে কি? চট্টগ্রাম, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর। তাহলে আমরা কি জানলাম যে চট্টগ্রাম বিভাগে কি আছে? চট্টগ্রাম, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর। দেখো এখানে 8টা জেলা আছে চট্টগ্রাম বিভাগে। শিল্পক্ষেত্রে যে উন্নত সেটা তো আমরা সবাই জানি, তাই না? বড় বড় বিল কারখানাগুলো তো চট্টগ্রামের দিকে আছে, তাই না? তাহলে এখানে 8টা জেলা, বাকি জেলাগুলো তার অনুন্নত জেলা। আর রাজশাহী বিভাগের শুধুই বগুড়া। বুঝতে পেরেছো? রাজশাহী বিভাগের শুধুই বগুড়া জেলা, এছাড়া সবই অনুন্নত জেলার ভিতরে পড়ে। রংপুর, খুলনা, বরিশাল এবং সিলেট বিভাগে কোনো উন্নত জেলা শিল্পে নেই। বুঝা গেছে? আচ্ছা, তাহলে আজকে যে ক্লাসটা নিলাম তারপর আমি কিছু মূল্যায়নের প্রশ্ন। দেখো তোমরা মূল্যায়নে কি বলছে যে ক্ষুদ্র ও কুটির শিল্প কোন চাহিদার ভিত্তিতে গড়ে ওঠে? কোন চাহিদার ভিত্তিতে বলতে পারবে? হ্যাঁ, ছোট জায়গা, স্বল্প পরিসরে মূলধন, ব্যক্তিগত নৈপুণ্য এবং সৃজনশীলতা এবং তার জ্ঞান এবং পারিবারিক সহযোগিতার ভিত্তিতে গড়ে ওঠে। খুব অল্প পরিসরের টাকা, খুব অল্প পরিসরের মূলধন এবং নিজের পারিবারিক ক্ষেত্র নিয়ে এইসব শিল্প গড়ে ওঠে। এখানে দেখো কি বলছে, 2011 সালে পরিসংখ্যান মতে ক্ষুদ্র ও কুটির শিল্পের সংখ্যা কত? সংখ্যা হচ্ছে ক্ষুদ্র শিল্পের সংখ্যা হচ্ছে 93,660। কত?
92,660। আর কুটির শিল্পের সংখ্যা হচ্ছে 6,36,577। 6,36,577। 3 নম্বর দেখো, উৎপাদনমুখী বৃহৎ শিল্পে শ্রমিক সংখ্যা কত? কি বললাম তখন? উৎপাদনমুখী শ্রমিক সংখ্যা কত? 250 এর অধিক। ঠিক আছে, 250 এর নিচে না, 49 হলে কিন্তু হবে না, 250 এর অধিক। ওকে, নেক্সট যে তোমাদের রিভিশন টপ প্লেস হবে নবম অধ্যায়ের পরে। আজকে যে আলোচনাটা হলো তারপরে তোমাদের রিভিশন টপ প্লেস হবে। ধন্যবাদ সবাইকে।